কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দেখেছেন? সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়নের 400 কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন। আর আমাদের একজন ছাত্র উপদেষ্টার পিয়ন 311 কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে, দুদকের নজরে এসেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম, ভ্যাপসা গরম। এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবেন। তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না। আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না, এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই। কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে, কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিসিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম, ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। তার আগে সেনাপ্রধানও বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন। সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইমলাইনটা পেয়েছিলাম। সেখান থেকে জুনে আসলো কেন, এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম, ভ্যাপসা গরম। এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবেন। তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না। জুনের কথা, জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায়, তাহলে জুনেও নির্বাচন সম্ভব না। তার মধ্যে আবার রোজা চলে আসবে, ঈদ চলে আসবে, সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না। তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই। তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে। ধরেন যদি প্লাস মাইনাস 1 মাসও যায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নাই। কিন্তু 6 মাসে আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না, এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই। এখন আমাদের আন্দোলনকারী ছাত্র, যুবক, তরুণদের মধ্যে কিংবা অরাজনৈতিক বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে, গত কিছুদিন আগে লিডোর একটি গবেষণা বলছে যে এই আন্দোলনে প্রায় 1.5 শতাধিকের উপরে পথ শিশু মারা গিয়েছেন। তো পথ শিশুরা তো কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আন্দোলনে আসেন নাই। কিংবা আমরা যে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, যে সমস্ত জায়গাগুলো আন্দোলনের হটস্পট ছিল, সেইখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে, এখানে সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে জীবন বাজি রেখে, সেই পরাজিত শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয়, সেজন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট চায়। সরকার ইতিমধ্যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, হয়তো বিচার সম্পন্ন হলে বিচারিক প্রক্রিয়াও এই বিষয়ে একটা চিরতরে জার্মানির নাৎসি কিংবা ইটালির মুসোলিনির পার্টির মতো নিষিদ্ধ হবে বলেই আমরা আশা করি। তাহলে ফ্যাসিবাদের একটা রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত পাওয়া গেল। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধী যারা গত শুধু জুন জুলাই না, গত 16 বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন, নিপীড়ন চালিয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারে আওতায় আসতে হবে। কিন্তু আমরা বারবার বলছি যে গত 9 মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী, এই ফ্যাসিবাদের সহযোগী যারা ছিল, তাদের 900 জনকে, উল্লেখযোগ্য 900 জনকে কি গ্রেপ্তার করা হয়েছে, বরং একে একে সবাইকে নিরাপদে দেশ ত্যাগে টাকাকে ডলারে কনভার্ট করে, বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই যে একটা বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো, এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে উদ্ধৃত হয়েছিল? কোটার থেকে। সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে সর্বসাকুল্যে পদ আছে 26 লাখ, এখন শূন্য পদ আছে প্রায় 5 লাখের মতো। বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় 42 লক্ষ, শিক্ষিত বেকার 42 লক্ষ। সরকারি চাকরি 5 লাখ গেলেও তারও 35 লক্ষ 37 লক্ষ থাকবে। এই সরকারের আরেকটা বিষয় দেখেন, সবচেয়ে বাংলাদেশের অস্তিত্বের জায়গা এগ্রিকালচার বেস কান্ট্রি, কৃষি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন হোম মিনিস্টারকে। এই রকমের একটা পরিস্থিতিতে হোম সামলানোই তো তার জন্য কঠিন, তারে দিয়ে রাখছেন আবার কৃষি দায়িত্ব। কোনো ফাংশনাবল ওইভাবে কিছু দেখছি না। আরও মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম,
এই 8-10 দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য। এই আহত ছেলে মেয়েরা এই 9 মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। 9 মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে? তো এই যে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টার কথা বলা হয়েছে ইতিমধ্যেই পত্রপত্রিকায়, এইটা বললে আমরা লজ্জিত হই, কারণ আমরা একসাথে সমসাময়িক সময় রাজনীতি করেছিলাম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়নের 400 কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন। আর আমাদের একজন ছাত্র উপদেষ্টার পিয়ন 311 কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে, দুদকের নজরে এসেছে। শেখ হাসিনা যেভাবে ব্যাংক লুট করেছে, শেখ হাসিনার লোকেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে আপনারা বরগুনায় দেখেছেন, প্রকল্প না করেই টাকা উঠিয়ে নিয়েছেন। তার নামও মহারাজ, কাজও করেছেন মহারাজের মতো, এমপি ছিলেন আওয়ামী লীগের। তো আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা দেখলাম 150 কোটি টাকা গায়েবের কতগুলো সংবাদ পত্রপত্রিকা আসলো, এবং মিডিয়া আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কন্ট্রোল ছিল, এখনো মিডিয়া অনেকখানি কন্ট্রোল। সেই নগদের নিউজ সব মিডিয়া আবার রিমুভ করে দিতে বাধ্য হয়েছে, বা যারা নিউজ করছে তাদেরকে নানানভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। এমনকি মিডিয়াতে হুদাভাই বলেছেন, হুদাভাই আছেন, যে এসব যারা এই ফাউল কথাবার্তা বলে, যা পারে না সেটাও বলে, এদের সাথে সিনিয়র নেতৃবৃন্দ কেন টকশোতে জানো? হুদাভাই বলেছেন টকশোতে তো হাউসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের আমলে আগে লিস্ট পাঠাতো যে আসিফ নজরুল, নুরুল কবির, ভিপি নুর, এরকম কিছু ব্যক্তি, তাদেরকে ডাকা যাবে না। আর এখন লিস্ট পাঠানো হচ্ছে অমুককে ডাকতে হবে। তাহলে এই গণ অভ্যুত্থান পরবর্তী মিডিয়ার স্বাধীনতাটা কোথায়? এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি মিডিয়াকে টুটি চেপে ধরা হয়, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হয়, আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী লুটেরা মাফিয়াদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, নতুন পার্টিকে ফান্ড করেন, না হলে আপনারা ফ্যাসিবাদের দোষর, মামলা দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে। কয়জনকে গ্রেপ্তার করা হচ্ছে দেখেছেন? সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে। তো এই জন্য আমরা বলছি যে বিচার রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না, এইটা অন্তত সম্পন্ন হতে 5 থেকে 7 বছর লাগবে। এই কেস সমাপ্ত হতে মিনিমাম আরও বেশি সময় লাগতে পারে। আপনারা যারা আদালতের বিভিন্ন কেস দেখেন, শোনেন, পত্রবিন্যাসটা তো বুঝেন। আর সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে এটা ঠিক যে বিএনপির বাইরেও আমরা 31টি রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চের মান্না ভাই সহ শীর্ষ নেতৃবৃন্দ আছেন, 12 দল, সমমনা জোট, ইসলামিক দল, অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। যদিও আমরা মনে করি এই অভ্যুত্থান সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে, এখন একটা ব্যাপক মাত্রার সংস্কারের যে চাহিদা তৈরি হয়েছে সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটার সাথে থাকা দরকার। আমরা সব দলই কিন্তু আছি, সংস্কারের বিপক্ষে কেউ বলছে না। এমনকি আমরা এটাও বলছি যে সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন, আপনারা আম্পায়ারের জায়গা থেকে, রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন, সেটাতে আমরা সমর্থন করব। এখন বাস্তবায়ন করুক, আমরা তো সেটাই চাই। সুতরাং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য, সেট করানোর জন্য। কাজে এই কারো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না। আর কিছু দলও নয়, যেটা আমরা গতকালকের মিটিংও বলেছি, মোটামুটি তাও তাদের টাইমলাইনও কাছাকাছি। তো জামাতের মতো দলও কিন্তু ওই মে জুনের কথা রেফারেন্স করে যেটা বলেছে নির্বাচন সম্ভব নয়, সেক্ষেত্রে ওই ফেব্রুয়ারিকেই কিন্তু বুঝায়। সেক্ষেত্রে বলা চলে এই তাও 2-3টা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনই আছে। আমাদের পরিষ্কার কথা, আজকের এই সমাবেশ থেকে আমরা, এই গতকালকে মিটিং হয়েছে, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে 6 মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই, আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। ধন্যবাদ সবাই। এই যে গতবারের মতো যে পঞ্চমবার, মানে হচ্ছে 4 বার কিন্তু 5 বার হবে, 5 বার যে জাতীয় সংলাপ, আপনারা দেশবাসী খুব আশান্বিত হয় বা দেশবাসী খুব উদ্বেলিত হয়, উচ্ছ্বাসিত হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা, শীর্ষ নেতৃবৃন্দ, সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিংয়ে বসছে। নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। কিন্তু এই মিটিংগুলোতে যেটা মান্না ভাই বলেছে, বা আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন, 2-3 মিনিট 2.5 মিনিটের বক্তব্যে কারো কারো থেকে স্তুতি বন্দনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত
এই 5টা মিটিংয়ের কোনো মিটিংয়ে ওইভাবে হয়েছে বলে এবং মিটিংয়ের আলোচনার আলোকে কোনো সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই। সমস্ত আলোচনায় দেখবেন এই বিষয়টা কিন্তু আছে যে নির্বাচনের বিষয়ে।